তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে লাইব্রেরি ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কাছের ও দূরের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশনের অর্থাৎ প্র্যাকটিক্যালের বিষয়ে আমি কিছু আলোচনা করব। সেক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিক্যাল করি ক্লাসিফিকেশনে যে বিষয়গুলো থাকে, হয়তো একটা প্রবলেম থাকে, এমন হতে পারে যে রিসার্চ অন মার্কেটিং একটা বইয়ের নাম। এই বইয়ের নামটা আমরা যখন শ্রেণীকরণ নাম্বার দেব, যখন বইটা লাইব্রেরিতে রিপ্লেস করা হয় বা রাখা হয়, তখন বইয়ের একটা নাম্বার দেয়া থাকে, যে নাম্বারটা দিয়ে আমরা বইটা খুঁজে পেতে পারি। সেই বইটির নাম হচ্ছে শ্রেণীকরণ হবে। তাহলে বুঝতে হবে যে ওটি হচ্ছে তার মেইন ক্লাস বা প্রধান শ্রেণী বা প্রধান আলোচ্য বিষয়, তাই না? তাহলে প্রধান বিষয়টি হচ্ছে প্রধান শ্রেণী হিসেবে বা মেন ক্লাস হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। এখন এই মেন ক্লাসের সাথে যে রিসার্চ অন মার্কেটিং, রিসার্চ কথাটি আছে, তাহলে মার্কেটিং এর সাথে যেহেতু রিসার্চ কথাটি আছে, সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এই রিসার্চটাই হচ্ছে নিত্য উপবিভাগ বা স্ট্যান্ডার্ড সাব ডিভিশন। এখন আমরা দেখব যে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন কি। স্ট্যান্ডার্ড সাব ডিভিশন হচ্ছে কোনো বিষয়ের কোনো দৃষ্টিকোণ, আকার, প্রকাশভঙ্গি বা উপস্থাপন ভঙ্গি, প্রায়োগিক দিক এবং ব্যবহারের উদ্দেশ্য বোঝানোর জন্য নিত্য উপবিভাগ ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখি যে এর দৃষ্টিকোণ, আকার, প্রকাশভঙ্গি, উপস্থাপন ভঙ্গি, প্রায়োগিক দিক বা ব্যবহারের উদ্দেশ্য, এই বিষয়গুলো এসেছে, তাই না? তাহলে এখানে রিসার্চ কথাটি হচ্ছে এর একটা দিক, যে মার্কেটিং এর উপরে গবেষণা নিয়ে যে বিষয়টি বইটি লেখা হয়েছে, সেটাই হচ্ছে রিসার্চ অন মার্কেটিং। তাহলে এই মার্কেটিং এর এই দৃষ্টিকোণ, কোন দৃষ্টিকোণ থেকে, যে এটা গবেষণা বিষয়ের উপরে, তাই না? তাহলে আমরা এটা ধরে নেব যে এইটাই, এটা মার্কেটিংটা হচ্ছে তার প্রধান শ্রেণী বা মেন ক্লাস। আর তার যে বইটি যে দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে বা যে আকার বা যার প্রকাশভঙ্গি যেটা, সেটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড সাব ডিভিশন। সুতরাং এর রিসার্চ, এই রিসার্চটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড সাব ডিভিশন বা নিত্য বিভাগ। কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড সাব ডিভিশন কিন্তু কখনো একা ব্যবহৃত হয় না। এটি সব সময় প্রধান শ্রেণীর সাথে সংযোগ মানে যোগ করে ব্যবহার করা হয়, অর্থাৎ সংযুক্ত থাকে। এই স্ট্যান্ডার্ড সাব ডিভিশনে যে সমস্ত নোটেশন বা চিহ্নগুলো ব্যবহার করা হয় তার আগে অবশ্যই একটা জিরো চিহ্ন থাকে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা কোনো বইয়ের এই যে ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ নাম্বার আমরা বের করব বা বিল্ড আপ করব, তখন অবশ্যই প্রধান শ্রেণীর পরে যখন স্ট্যান্ডার্ড সাব ডিভিশন বা করা হয়, যুক্ত করা হয়, হ্যাঁ, ছয়টি তার আগে কিন্তু একটা ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়, এর অর্থ হচ্ছে যে এর স্থানে শিডিউলে যে যে কোনো প্রধান শ্রেণী বসবে এবং তার সাথে সংশ্লিষ্ট টেবিলের যে নোটেশন যুক্ত হয়েছে, সে নোটেশন যুক্ত করে শ্রেণী সংখ্যা গঠন গঠন করা হয়। তা এখানে আমরা দেখি রিসার্চ অন মার্কেটিং বা কোথায় গেল সে, কোথায় গেল?
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মার্কেটিং যেহেতু প্রধান শ্রেণী, এর সাথে রিসার্চ হচ্ছে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন। আর এই এই রিসার্চের জন্য যে নাম্বারটা থাকে সেটি কিন্তু আমরা টেবিল ওয়ান থেকে নেব। এখানে বলা আছে যে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন, এই যে এটি টেবিল ওয়ান, টেবিল ওয়ানে হলো স্ট্যান্ডার্ড সাব ডিভিশন, সেজন্য টেবিল ইয়ে যাহা সাজানো, তুমি যে ওখানে এ করতে বললে সেখানে তো ক্লিক করলাম, তা কেটে গেছে। কেটে গেছে। তা আমি আবার ইয়ে করে করে দেখলাম যে হচ্ছে না, তা থাক ওইখানে। ওদের তো ওরা ছবি দেখা যাচ্ছে, তাই না? ওই পেজটা নিয়ে আসতে চাচ্ছি না। এই যে দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে রিসার্চ অন মার্কেটিং। এখানে মার্কেটিং হচ্ছে মেন ক্লাস। এটা হলো শিডিউল থেকে নেওয়া হয়েছে। শিডিউলটা কি, আর এই স্ট্যান্ডার্ড সাব ডিভিশন এটা টেবিল থেকে নেওয়া হয়েছে। আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি যদিও, যে ডিডিসি কি চারটা ভলিউম, চারটা। এই ডিডিসি চারটা ভলিউমে ভাগ করা হয়েছে। ভলিউম ওয়ান হচ্ছে ইন্ডেক্স, তারপরে ভলিউম টু শিডিউল, ভলিউম থ্রি শিডিউল, ভলিউম ফোর হচ্ছে, সরি, ভলিউম ওয়ান হচ্ছে টেবিল, আর টু থ্রি শিডিউল, আর ফোর হচ্ছে ইন্ডেক্স, রিলেটিভ ইন্ডেক্স। তা এখানে এই আমরা এই টেবিল ওয়ান থেকে আমরা হচ্ছে সরি, ওই টেবিল থেকে, টেবিলে যে ওয়ান টু থ্রি, এই যে ছয়টা টেবিল আমরা আছে, সেটা ওই ভলিউম ওয়ান থেকেই আমরা নিয়ে থাকি। তা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন হচ্ছে টেবিল অনে যে আমরা এই রিসার্চ কথাটি পাবো, এবং তার একটা নাম্বার আছে। সেটাই, ওই নাম্বারটা দেখতেই পাচ্ছেন যে -072। এই হাইফেন চিহ্ন অবশ্যই থাকবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাব ডিভিশন যখন যখন নাম্বার বিল্ড আপ করবো তখন কিন্তু আর হাইফেনটা থাকবে না। তখন কি করতে হবে, তখন যে ওই মেইন ক্লাসের যে নাম্বারটা আছে 658.8, তারপরে এই নাম্বারটা অ্যাড করতে হয়। ওই এইটের পরে 072 হবে। তখন কিন্তু হাইফেনটা থাকবে না। এই হাইফেনটা কেন থাকবে না, যে হাইফেনটা কিন্তু একটা প্রধান শ্রেণীকে, যে এই এটাকে নির্দেশ করছে যে এর আগে একটা প্রধান শ্রেণী বা মেইন ক্লাস বসবে, এই ড্যাশ চিহ্নর আগে। যে কোনো একটা যেহেতু এখানে মার্কেটিং হচ্ছে প্রধান শ্রেণী, সেজন্য এই প্রধান শ্রেণীর নাম্বারটা আগে এসেছে, তারপরে হচ্ছে এই রিসার্চ স্ট্যান্ডার্ড সাবডিভিশন নাম্বারটা অ্যাড করে আমরা একটা শ্রেণী সংখ্যা গঠন করেছি। এই শ্রেণী সংখ্যাটাই হচ্ছে বইয়ের নাম্বার। আর যেটি আমরা দিয়ে কল নাম্বার, আমরা যখন কোনো লাইব্রেরিতে যাই তখন যে বইটা খুঁজে বের করার জন্য যে কল নাম্বারটা দিই, এই নাম্বারটা এটা থাকে। আর একটা হচ্ছে, এটা হলো বইয়ের নাম্বার। আর আর একটা থাকে যে মানে ক্যাপিটাল লেটারে কটা আহ, আহ, উম, দুটা তিনটা অক্ষর লেটার বসানো থাকে, সেটা হচ্ছে যে রাইটারের নামের দুইটা অক্ষর, এবং বইয়ের নামের একটা অক্ষর দিয়ে আহ, তিনটা অ্যালফাবেট মানে নাম্বারের সাথে থাকে। আমরা সাধারণত এরকমই দেখে থাকি যে নাম্বারের সাথেই ওটা থাকে আর কি, তিনটা অক্ষর, ইংরেজি বড় অ্যালফাবেট বা বাংলা হরফ, মানে অ আ ক খ এরকম থেকে থাকে। সেটা কি নির্দেশ করে, সেটা হচ্ছে লেখকের নামের অক্ষর নিয়ে, আর বইয়ের নামের প্রথম অক্ষর নিয়ে ওটা গঠন করা হয়। আর এই শ্রেণী সংখ্যা এবং ওই যে নামের আদ্য অক্ষর, এইগুলো নিয়েই কিন্তু টোটাল একটা কল নাম্বার তৈরি করা হয়, বা ডাক সংখ্যা বলে, কল নাম্বার বা ডাক সংখ্যা ওটাকে বলা হয়।
তা এই যে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন অর্থাৎ টেবিল 1, এটি সবসময় কিন্তু প্রধান শ্রেণীর সাথে মানে যোগ হয়ে বসে। এটা কখনোই এককভাবে ব্যবহৃত হয় না। এটি প্রধান শ্রেণীর দৃষ্টিকোণ, আকার বা প্রকাশভঙ্গি, তারপরে হচ্ছে বিষয়বস্তু ইত্যাদি বোঝানোর জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরো একটি বিষয় দেখেন, এখানে আছে যে এই এই যে যখন আমরা নাম্বার বিল্ড আপ করবো, সেক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। এখানে দেখেন তিনি এই টেবিল অনের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, স্ট্যান্ডার্ড সাব ডিভিশনের ক্ষেত্রে সে যে নিয়মগুলো আমরা ফলো করি সেটি দেখেন। প্রথম 3টি সাধারণ নিয়ম আছে। একটি হচ্ছে প্রথমটা হচ্ছে মেইন ক্লাসের সাথে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন নোটেশন যোগ করার ক্ষেত্রে মেইন ক্লাসের শেষে 2টো শূন্য থাকে। যদি কোনো মেইন ক্লাসের শেষে 2টা শূন্য থাকে, সেক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। যে 2টি শূন্য থাকলে সেক্ষেত্রে যখন স্ট্যান্ডার্ড সাব ডিভিশন যোগ করা হয়, তখন কিন্তু ওই 2টি শূন্য বাদ দিয়ে তারপরে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন যোগ করতে হবে। যেমন হচ্ছে থিওরি অফ ফিলোসফি, এখানে এটা হলো দর্শন সম্পর্কীয় আহ, মানে তত্ত্ব আর কি, দর্শনের তত্ত্ব। বইটির নাম থিওরি অফ ফিলোসফি বা দর্শনের তত্ত্ব, তাই তো? তা এখানে মেন যে থিওরিটা কি, কিসের উপরে? এটা হলো দর্শনের উপর, ফিলোসফির উপরে। তাহলে আমার মূল বিষয়টা কি? ফিলোসফি। তাহলে এই ফিলোসফি হচ্ছে আমাদের মেন ক্লাস বা প্রধান শ্রেণী। আর থিওরিটা হচ্ছে কি? থিওরিটা হচ্ছে যেহেতু এই থিওরিটা কি মানে কিসের একটা দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে, সেটা হলো দর্শনের, দর্শন সম্পর্কিত বিষয়ে যে তত্ত্বীয় বিষয়গুলো নিয়েই তো এই বইটি লিখিত। সেজন্য এটা দর্শনের উপরে দর্শন সম্পর্কিত লেখার কারণে এই তত্ত্বটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন, যেহেতু ওর দৃষ্টিভঙ্গি আকার প্রকাশ করছে, সেজন্য এটা একটা স্ট্যান্ডার্ড সাব ডিভিশন। আর এটাই টেবিল 1 থেকে নেওয়া হয়েছে। তো এই টেবিল 1 থেকে থিওরি যে এই একটা বিষয় আলোচনা করি এখানে, সেটি হচ্ছে আমরা ডিকশনারি ব্যবহার করি। ডিকশনারিতে কিন্তু একটা একটা ওয়ার্ড ব্যবহার করে থাকে। সেই ওয়ার্ডের অর্থ, তারপরে হচ্ছে সেটা হলো কোন পার্টস অফ স্পিচ, এইসব বিভিন্ন তথ্য সেখান থেকে নেওয়া হয়। তা সাধারণত আমরা যে কাজে ব্যবহার করে থাকি সেটি হচ্ছে শব্দের অর্থ জানার জন্য, তাই না? সেটি আমরা অ্যালফাবেটিক্যালি ডিকশনারি অ্যারেঞ্জ করা হয় এবং আমরা সেই আদ্য অক্ষর দিয়ে সেখানে যে সেই আমাদের কাঙ্ক্ষিত শব্দের অর্থ জানতে পারি। সেটি ইংরেজিতে হতে পারে, বাংলায় হতে পারে। তা এই যে এখানে যে ফিলোসফি থিওরি, এই যে নাম্বারগুলো আমরা কিভাবে খুঁজে পাবো, এটা আমাদের একটা প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে ওই যে বললাম টেবিল 4-এর রিলেটিভ ইন্ডেক্স আছে। এই ইন্ডেক্সটা ঠিক ডিকশনারির মতোই কাজ করে থাকে। সেখানে এই শব্দগুলো দেয়া আছে এবং আমরা আমাদের ডিকশনারির মতোই আমরা সেই ইন্ডেক্সটা ব্যবহার করতে পারি। আমাদের কাঙ্ক্ষিত শব্দ সেখানে যেয়ে আমরা দেখতে পারি। এবং প্রত্যেকটা সেখানে কি আছে, যে প্রত্যেকটা শব্দের পাশে নাম্বার দেয়া আছে। এখন ওই নাম্বারটা আমরা নিয়ে সেখান থেকে আমরা কোথায় যেয়ে দেখবো? আমরা শিওর হওয়ার জন্য আমরা শিডিউলে যাব। এখন শিডিউল 2 এবং শিডিউল 3, দুইটা শিডিউল। শিডিউল 2 শুরু হয়েছে, আমরা যে পড়েছি আমাদের সমগ্র জ্ঞান ভাণ্ডারকে আমরা 10টি প্রধান শ্রেণীতে ভাগ করেছি। সেটা হচ্ছে 00 থেকে 000, মানে 000, সেখান থেকে 900। এই যে 10টা শ্রেণী বিভাগ, এই 10টা শ্রেণীকে ওই শিডিউলে অন্তর্গত করা হয়েছে। সেটা শিডিউল 2-তে আছে 000 থেকে 599 পর্যন্ত। আরেকটাতে আছে 600 থেকে 999 পর্যন্ত। ঠিক আছে? তাহলে আমাদেরকে যখন আমরা খুঁজবো, আমরা যখন রিলেটিভ ইন্ডেক্স থেকে আমাদের ওয়ার্ডটার জেনে সেখানে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বার মোতাবেক কিন্তু আমরা আইডেন্টিফাই করব এবং আমাদের কাজে আমরা ব্যবহার করব। তা যেখানে যে নাম্বারটা দেয়া থাকবে, যেমন ফিলোসফির নাম্বারটা কি আছে অলরেডি আমরা মেইন ক্লাসে কিন্তু 110তে ফিলোসফি দেয়াই আছে। এই 100 দিয়ে থেকে মানে দেয়া আছে। এখান থেকে যে সমস্ত বইগুলো এই 3 ডিজিটের মধ্যে যে বইগুলো নাম্বার আছে আমরা অলরেডি বুঝে নেব। আমি শোনা যাচ্ছে আমি না শুনলে আপনি যদি জানেন না কেউ নেই, কিন্তু আপনি ছাড়া আর সাউন্ড আন যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তা এই 100 থেকে সমস্ত পৃথিবীর যত এই দর্শনের উপরে যত রকম বই পুস্তক আছে, সব কিন্তু এই 100 100 দিয়েই শুরু হবে। তাহলে এইটা দিয়ে যখন শুরু হবে, এই নাম্বারটা দিয়ে, তখন কিন্তু আমাদের ধরে নিতে হবে যে দর্শনের উপর লিখিত এই বইটি। হ্যাঁ। আর যেহেতু এটি 100, অর্থাৎ 00 থেকে 599-এর মধ্যেই আছে, সুতরাং আমরা এটা অলরেডি ধরে নিতে পারি যে এটা শিডিউল 2-তে এই নাম্বারটা অন্তর্ভুক্ত। আমরা এই নাম্বার দেখে আমরা শিডিউল থেকে আমরা এই নাম্বার শিওর হয়ে নাম্বারটা আমরা নিয়ে নেব। তারপরে কি আছে, এর সাথে থিওরি আছে। থিওরি আমরা ধরে নেব যে এটা থিওরি হচ্ছে তার স্ট্যান্ডার্ড সাবডিভিশন, কারণ তা এটা এটা কিসের উপরে কিভাবে লেখা লেখা হয়েছে কি, সেই দৃষ্টিকোণটা এ বুঝাচ্ছে। হ্যাঁ। তাহলে এটা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেজন্য এটা স্ট্যান্ডার্ড সাবডিভিশন। আর স্ট্যান্ডার্ড সাবডিভিশনের আগে অবশ্যই হাই ড্যাশ চিহ্ন থাকে। সুতরাং ড্যাশ চিহ্ন দেখে আমরা অলরেডি বুঝতে নেবো যে এটা একটা স্ট্যান্ডার্ড সাবডিভিশন। আর নাম্বার বিল্ড আপ করার সময় যেহেতু বলে একটু আগেই বললাম যে যদি 2টি শূন্য থাকে, তখন হচ্ছে নাম্বার যখন বিল্ড আপ করবো তখন 2টি শূন্য বাদ দিয়ে আমাদেরকে স্ট্যান্ডার্ড সাবডিভিশন যোগ করে নাম্বার গঠন করতে হবে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে 2টি শূন্য কিন্তু বাদ দেওয়া হয়েছে, দিয়ে 101 রাখা হয়েছে। তার মানে ওই মেন ক্লাসের 1 এবং স্ট্যান্ডার্ড সাবডিভিশনের 01 যোগ করে 101 ডিজিট নাম্বার রাখা হয়েছে। ডিজিট নাম্বার করা হয়েছে কি 101। তাহলে আমরা বুঝতেই পারছি যে ড্যাশ চিহ্নটা কিন্তু মেন ক্লাসকে ইন্ডিকেট করেছে, মানে ড্যাশ চিহ্ন ওর নির্দেশ হচ্ছে যে এর সাথে একটা প্রধান শ্রেণীর নাম্বার বসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা উদাহরণ নিচে দেয়া আছে, আউটলাইন্স অফ রিলিজিয়ান। হ্যাঁ। সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে মেইন ক্লাস হচ্ছে রিলিজিয়ান, ফ্রম শিডিউল, অর্থাৎ ওই নাম্বারটা কিন্তু শিডিউল থেকে নেওয়া হয়েছে। আর আউটলাইন্স এখানে এস এস দেয়া আছে, এটা স্ট্যান্ডার্ড সাবডিভিশন, ফ্রম টেবিল 1 থেকে স্ট্যান্ডার্ড সাবডিভিশনের নাম্বার দেয়া হয়েছে। আর এখানেও কিন্তু দেখেন 2টি শূন্য বাদ দেওয়া হয়েছে, এবং 2 এর সাথে -0202, ও হাইফেনের জায়গায় কিন্তু ওই প্রধান শ্রেণীর 2টা অ্যাড করা হয়েছে, অ্যাড করে ডিজিট নাম্বার গঠন করা হয়েছে। এখন দেখেন, অনেক সময় 2 শূন্য না থেকে একটি শূন্য থাকতে পারে, সেক্ষেত্রে কি করবেন? মেন ক্লাসের সাথে স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন যোগ করার ক্ষেত্রে যদি মেন ক্লাসের শেষে একটি শূন্য থাকে, সেক্ষেত্রে মেন ক্লাসের একটি শূন্য বাদ দিয়ে স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন যোগ করে শ্রেণীর সংখ্যা গঠন করতে হবে। দেখেন, হিস্ট্রি অফ কেমিস্ট্রি আছে, এই কেমিস্ট্রির নাম্বার হচ্ছে 540। তাহলে 540 এর শেষে একটা জিরো আছে, এটা কিন্তু শিডিউল থেকে নেওয়া হয়েছে। আর হিস্ট্রি অর্থাৎ রসায়নের ইতিহাস বইটির নাম। তাহলে এই হিস্ট্রি কিন্তু ওই রসায়নের, কিসের হিস্ট্রি? রসায়নের হিস্ট্রি। তাহলে রসায়নের দৃষ্টিভঙ্গি কিন্তু প্রকাশ করছে, এবং তার ওই দৃষ্টিটা এই বইয়ের মধ্যে প্রয়োগ করা হয়েছে। সেই জন্যে এটি কিন্তু স্ট্যান্ডার্ড সাবডিভিশন হিসেবে এখানে বসেছে। তাই স্ট্যান্ডার্ড ওটা কেমিস্ট্রির নাম্বারটা শিডিউল থেকে নেওয়া হয়েছে, হিস্ট্রিটা স্ট্যান্ডার্ড সাবডিভিশন বলে টেবিল 1 থেকে নিয়ে এর ডিজিট নাম্বার বা নাম্বার গঠন করা হয়েছে। এক্ষেত্রে দেখেন 540-এর শূন্যটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, দিয়ে তারপরে 09 যোগ করা হয়েছে। হ্যাঁ। আর একটাও দেখেন, ডিকশনারি অফ সাইকোলজি, সেক্ষেত্রেও দেখেন সাইকোলজির নাম্বারটা শিডিউল থেকে নেওয়া হয়েছে। এই ডিকশনারি নাম্বার স্ট্যান্ডার্ড সাবডিভিশন সেখান থেকে নেওয়া হয়েছে, নিয়ে এর নাম্বার গঠন করা হয়েছে। নাম্বার গঠনের সময় একটি শূন্য বাদ দেয়া হয়েছে, দিয়ে নাম্বার গঠন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে হচ্ছে এই মেন ক্লাস ইসে, সরি, আবার আরেকটা নিয়ম আছে যে মেন ক্লাসের সাথে স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন যোগ করার ক্ষেত্রে যদি মেন ক্লাসের শেষে কোনো শূন্য না থাকে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে মেন ক্লাসের সাথে স্ট্যান্ডার্ড সাবডিভিশন কি হবে? সরাসরি যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করতে হবে।
আগে বলা হয়েছে দুটি শূন্য শূন্য থাকলে দুটি শূন্য বাদ দিয়ে স্ট্যান্ডার্ড সাবডিভিশন যোগ করে নাম্বার গঠন করতে হবে। তারপরে বলা হয়েছে যদি একটা শূন্য থাকে তাহলে একটা শূন্য বাদ দিয়ে স্ট্যান্ডার্ড সাবডিভিশন যোগ করে শ্রেণীর সংখ্যা গঠন করতে হবে। এবার বলা হচ্ছে যদি শূন্য না থাকে সেক্ষেত্রে কি করব, না থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি প্রধান শ্রেণীর সাথে স্ট্যান্ডার্ড সাবডিভিশন যোগ করে আমরা শ্রেণী সংখ্যা গঠন করব। যেমন ওই যে রিসার্চ অন মার্কেটিং বলেছিলাম, সেখানে দেখেন সেক্ষেত্রে দেখেন যে হচ্ছে 500, আর রিসার্চের নাম মার্কেটিং এর নাম্বার হচ্ছে 658.8, আর রিসার্চের স্ট্যান্ডার্ড সাবডিভিশন নাম্বার টেবিল 1 থেকে নেওয়া হয়েছে -072। এটা এটাকে সরাসরি অ্যাড করা হয়েছে 658.8.072। আর এই ডিডিসি এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি গঠন করার ক্ষেত্রে প্রথমে অবশ্যই 3টা ডিজিটের পরে কিন্তু দশমিক চিহ্নটা আসবে। এই দশমিক চিহ্ন দিতে গেলে অবশ্যই 3টা ডিজিটের পরে দশমিক চিহ্নটা ব্যবহার করতে হবে, এটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর এই যে নিয়মটা বললাম, এই নিয়মে দুটি ব্যতিক্রম নিয়ম আছে, সেটি যে বলছি যে এই 3টি সাধারণ নিয়ম ছাড়াও এই যে কোনো একটির মাধ্যমে শ্রেণী সংখ্যা গঠনের পর যদি শিডিউলে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট শ্রেণীর সংখ্যাটি অন্য একটি বিষয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে, সেক্ষেত্রে কি করবেন? দেখা যাচ্ছে যে অনেক নাম্বার আছে যে নাম্বারটা আরেকটি বইয়ের বইয়ের জন্য নাম্বার রাখা হয়েছে, সেক্ষেত্রে দেখতে হবে যে মেন ক্লাসের নিচে নির্দেশনা অনুযায়ী শ্রেণী সংখ্যা গঠন করতে হবে। যে মেন ক্লাস যে যেটি যেমন এখানে আছে ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সেস। হ্যাঁ, এখানে ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সের নাম্বার হচ্ছে 300, আর ডিকশনারির নাম্বার হচ্ছে -03। এটি কিন্তু শিডিউলে যেয়ে আপনারা পাবেন। এখন দেখা যাচ্ছে এটা যদি নাম্বার বিল্ড আপ করা হয় তাহলে দেখা যায় যে দুটি শূন্য বাদ দেওয়ার পরে এর নাম্বারটা হবে 303। তো এই 303 অন্য একটি বিষয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। আর যখনই এরকম হবে সেক্ষেত্রে দেখতে হবে যে এটি কি এর কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেয়া আছে কিনা। এ মতো অবস্থায় কি করতে হবে যে নির্দেশনা দেখতে হবে, যেমন শিডিউলে কিন্তু এগুলো কিন্তু শিডিউলে দেওয়া থাকে। হ্যাঁ, 300 মানে 300.01 থেকে 300.09 স্ট্যান্ডার্ড সাবডিভিশনস, এই অনুযায়ী শ্রেণী সংখ্যা গঠন করতে হবে। এক্ষেত্রে শ্রেণী সংখ্যাটি হবে 300.03 ফর ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সেস। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে শ্রেণী সংখ্যা হবে এদের নির্দেশ মোতাবেক, যে নির্দেশ দেয়া থাকবে সেই নির্দেশ মোতাবেক আমাদেরকে এই শ্রেণী সংখ্যাটি গঠন করতে হবে। তাহলে 303 যে ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সের নাম্বারটা পেয়েছি, এটি কিন্তু অন্য একটা বিষয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং ওখানে যে যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা মোতাবেক এই ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সের নাম্বার হবে 300.03। বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু এই যে কথাগুলো বলছি এগুলো আপনারা যে এই যে পেপারসটা দিলাম এর সাথে মিলিয়ে আপনারা একটু পড়লে বুঝতে পারবেন। এরকম আরেকটি উদাহরণ দেই, সেটি হচ্ছে থিওরি অফ ইকোনমিক্স। এখানে ইকোনমিক্স মানে ওই অর্থনীতি তত্ত্ব। তা অর্থনীতির হচ্ছে অর্থনীতিটাই হচ্ছে প্রধান শ্রেণী বা মেন ক্লাস, এটা শিডিউল থেকে নাম্বার নেব। আর থিওরিটাও হচ্ছে স্ট্যান্ডার্ড সাবডিভিশন, এটা টেবিল থেকে নিয়ে নেব। এখানে কিন্তু নাম্বার হবে 330.1, কারণ একটি শূন্য কিন্তু অলরেডি বাদ পড়েছে। কিন্তু এই এই যে নাম্বারটা 330.91, এটি অন্য একটি বিষয়ের জন্য নির্ধারিত থাকায় অনুরূপভাবে থিওরি অফ ইকোনমিক্স এর নাম্বার হবে কি 330.01। এটা কিন্তু শিডিউলে গেলে একটা নির্দেশনা থাকবে, সেই নির্দেশ মোতাবেক কিন্তু আমাদেরকে নাম্বার বিল্ড আপ করতে হবে। আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু আহ আমাদের ইচ্ছা মতো কিছু করতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে হচ্ছে আহ, প্রধান শ্রেণীর সাথে যদি দুটি শূন্য থাকে তাহলে স্ট্যান্ডার্ড সাবডিভিশন কিভাবে যোগ করতে হবে, একটি শূন্য থাকলে কিভাবে যোগ করতে হবে, শূন্য না থাকলে কি করতে হবে। আবার অনেক সময় একই নাম্বারের
অন্য বইয়ের যদি নাম্বার থেকে থাকে বা বরাদ্দ থাকে, সেক্ষেত্রে কি করতে হবে সেসব বিষয়গুলো আমরা দেখলাম। এখন আরেকটি নিয়ম দেখি, সেটি হচ্ছে সাধারণ নিয়ম অনুযায়ী মেইন ক্লাসের সাথে স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন যোগ করে শ্রেণী সংখ্যা গঠনের পর যদি শিডিউলে গিয়ে দেখা যায় উল্লিখিত বিষয়টির জন্য অন্য একটি শ্রেণী সংখ্যা নির্ধারণ আছে, তাহলে শিডিউলে নির্ধারিত শ্রেণী সংখ্যাটি নিতে হবে। সেটি নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি, আমাদের হয়ে গেছে। এখন এই তাহলে আমরা টেবিল ওয়ানটা আমরা কিভাবে আমরা মানে আমাদের প্র্যাকটিক্যাল করার সময় কিভাবে আমরা এর ব্যবহার করব সেটা কিন্তু আমরা জেনে নিলাম। হ্যাঁ, এমনি ভাবে আপনারা দেখবেন বইয়ে টেবিল, এই যে 6টি টেবিল, এই 6টি টেবিলের প্রয়োগটা কিভাবে হয় সেটি মানে প্রধান শ্রেণীতে কিন্তু অবশ্যই এই টেবিলগুলো সবই প্রধান শ্রেণীর সাথে যুক্ত হয়ে বসে বসে। সেজন্য আপনারা ওই যে আপনাদের যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো যে আলোচনা রয়েছে বইয়ে, সেগুলো কিন্তু আপনারা একটু ভালো করে পড়ে দেখে নেবেন। হ্যাঁ, আর টেবিল 2 এর যেটাই আছে সেটি একটু হালকা ধারণা দিই। সেটি হচ্ছে টেবিল 2 হচ্ছে জিওগ্রাফিক এরিয়াস আর হিস্ট্রিক্যাল পিরিয়ডস পার্সনস। হ্যাঁ, এখানে হচ্ছে এটি কি নির্দেশ করে, এই টেবিলের নোটেশনগুলো বিষয়ের ভৌগোলিক উপবিভাগ নির্দেশ করে এবং সমগ্র শিডিউল জুড়ে প্রধান শ্রেণীর সাথে নির্দেশনা অনুযায়ী ব্যবহৃত হয়। টেবিল 2 এর নোটেশনগুলো অন্যান্য টেবিল নোটেশনের ন্যায় কখনো একাকী ব্যবহৃত হয় না, সর্বদাই কোনো না কোনো শিডিউল নাম্বারের সাথে ব্যবহৃত হয়ে শ্রেণী সংখ্যা গঠন করে থাকে। এখানে কোনো বিষয়ের সাথে যদি কোনো দেশ বা ভৌগোলিক অঞ্চলের উল্লেখ থাকে, সেক্ষেত্রে শিডিউল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শ্রেণী নাম্বার বেজ নাম্বার হিসেবে নিয়ে নির্দেশনা অনুযায়ী উল্লিখিত ভৌগোলিক এলাকার নোটেশন টেবিল 2 থেকে নিয়ে শ্রেণী সংখ্যা গঠন করতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, যখন কোনো ভৌগোলিক অঞ্চল বা এরিয়ার উল্লেখ থাকবে, তখন কিন্তু অবশ্য আমাদের তখন কিন্তু আমরা ধরে নেব যেটা টেবিল 2, এটা কিন্তু টেবিল 2 নির্দেশ করছে। হ্যাঁ, টেবিল 2 এ যেহেতু জিওগ্রাফিক এরিয়া, সেজন্য আমরা নির্দ্বিধায় ধরে নেব যে এটি ভৌগোলিক কোনো অঞ্চল বা দেশ বা এলাকাকে নির্দেশ করছে। সুতরাং এক্ষেত্রে যে বিষয়টি দেখতে হবে যে এখানে এখানে কিন্তু প্রধান শ্রেণী বা মেন ক্লাসের সাথে যখন আমি এর স্ট্যান্ডার্ড মানে টেবিল 2টা অ্যাড করব, তখন যখন মানে আহ, ভৌগোলিক এলাকা অবশ্যই থাকবে এবং ভৌগোলিক এলাকাটা আমরা টেবিল 2 থেকে নেব। হ্যাঁ, এক্ষেত্রে যে নির্দেশনা থাকবে, অর্থাৎ অ্যাড টু বেজ নাম্বার এই ধরনের কথা থাকবে, সেই নির্দেশ মোতাবেক কিন্তু আমাদেরকে চলতে হবে এবং সেভাবে আমাদের শ্রেণী সংখ্যা গঠন করতে হবে। এখন দেখি, এখানে রয়েছে পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, একটা বইয়ের নাম, বাংলাদেশের গণগ্রন্থাগার, পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, তার মানে বাংলাদেশের গণগ্রন্থাগার। তাহলে এই যে বাংলাদেশ কথাটা উল্লেখ থাকার কারণে আমরা ধরেই নিচ্ছি যে একটা এলাকা বা অঞ্চল বা দেশকে নির্দেশ করেছে একটা দেশের গণগ্রন্থাগার, অর্থাৎ এখানে যেহেতু বাংলাদেশ দেয়া আছে, সুতরাং এটা বাংলাদেশের গণগ্রন্থাগার। এটা এই জন্য আমরা যখনই কোনো অঞ্চলের উল্লেখ থাকবে তখন আমরা ধরে নেব যে এটা টেবিল 2। এখানে প্রধান শ্রেণী হচ্ছে পাবলিক লাইব্রেরিজ। কোন দেশের পাবলিক লাইব্রেরিজ? বাংলাদেশের পাবলিক লাইব্রেরিজ। তাহলে এখানে পাবলিক লাইব্রেরিজ এর নাম্বারটা আমরা শিডিউল থেকে নেব মেন ক্লাস হিসেবে। আর যেহেতু বাংলাদেশ একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, সেজন্য এটি জিওগ্রাফিক্যাল এরিয়াস হিসেবে আমরা টেবিল 2তে যে এর নাম্বারটা নেব। তখন এখানে বাংলাদেশের নাম্বারটা হচ্ছে -5492। সবসময় অ্যাড করার এই ধরনের তো নির্দেশগুলো অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই একটা করে হাইফেন থাকে। এই হাইফেনটা আগেই বলেছি এটি প্রধান শ্রেণীকে নির্দেশ করে, কারণ ওখানে একটা প্রধান শ্রেণীর নাম্বার বসবে।
তাহলে এই যে পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ বইটার নাম্বার যখন গঠন করব, তখন কি হবে যে পাবলিক লাইব্রেরিজ এর নাম্বার হচ্ছে 027.4। এটি কিন্তু আমরা শিডিউল থেকে নেব, এটা কিন্তু আমাদের বানানো কোনো নাম্বার না, এটা শিডিউলে নির্ধারণ করা রয়েছে। আমরা সেখান থেকে নিয়ে 027.4 তারপরে 5492 আমরা অ্যাড করে দেব। এটা হলো এর ভৌগোলিক এরিয়ার নাম্বার, বাংলাদেশের নাম্বার। এর নির্দেশ আছে, এর নির্দেশটা হচ্ছে অ্যাড টু বেজ নাম্বার 027.4 নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল 2। আমাদেরকে অ্যাড করতে বলছে বেজ নাম্বার এটা, নোটেশন দেখতে বলছে 3 থেকে 9 ফ্রম কোথায়, টেবিল 2 এ। টেবিল 2 এ যেয়ে আমরা দেখবো, সেখানে থেকে আমরা বাংলাদেশের নাম্বারটা নিয়েছি, এটা নিয়ে আমরা শ্রেণী সংখ্যা গঠন করেছি। এখন আরেকটা বিষয় আমরা দেখি, যে আপনাদের মনে রাখতে হবে যে টেবিল 2 এর কিছু উপবিভাগ রয়েছে, উপবিভাগ সমূহ যেমন হচ্ছে -1 এরিয়াস, রিজনস, প্লেসেস ইন জেনারেল, ওশানস অ্যান্ড সিজ। হ্যাঁ, আর টেবিল 2 এ আছে বায়োগ্রাফি, -2 এ আছে বায়োগ্রাফি, -3 আছে অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, -4 এ ইউরোপ, -5 এ আছে এশিয়া, -6 আফ্রিকা, -7 নর্থ আমেরিকা, -8 এ আছে সাউথ আমেরিকা। এই যে 8, এই যে এশিয়া, -5 এ এশিয়া, তাহলে এই এশিয়ার যত দেশ আছে তার আগে কিন্তু 5 বসবে। আর 5 যখনই নির্দেশ দেয়া থাকবে 5, যখনই আমরা দেখবো 5 আছে, আমরা ধরে নেবো এটা এশিয়ার নাম্বার। ঠিক আছে, বাংলাদেশ, বাংলাদেশ 5492, এটি কিন্তু এশিয়ার একটা দেশ, সেজন্য 5 দিয়ে শুরু হয়েছে। তেমনি -4 ইউরোপ, ইউরোপিয়ান কান্ট্রির নাম্বার হচ্ছে 4 দিয়ে। সুতরাং আমরা নির্দ্বিধায় 4 দিয়ে যখন কোনো নাম্বার শুরু হবে দেশের নাম, তখন ধরে নেবো এটা ইউরোপিয়ান কান্ট্রি। এরকম 6 এ আছে আফ্রিকা, 7 এ আছে নর্থ আমেরিকা, -8 এ আছে সাউথ আমেরিকা। তাহলে আমরা এই যে সংখ্যাগুলো দিয়ে আমরা এক একটা মহাদেশকে নির্দেশ করছে, অঞ্চলকে, তাই না? ওরে বাবারে, ভয় পাওয়ার মতো জানো কি আসছে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ এ পর্যন্ত। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সকলের জন্য শুভকামনা। এসেছো? কে আসতে পারে, কেউ না,